আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংস্কারের পরে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচন, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে, নিউ ইয়র্ক টাইমসকে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা। দলগুলোর সাথে আলোচনা করে সরকার ভোটের তারিখ দেবে আশা বিএনপি। রাষ্ট্র সংস্কার ব্যর্থ হলে নির্বাচনী রোড ম্যাপও ব্যর্থ হবে দাবি জামায়াতের। নতুন শিক্ষাবর্ষে 2022 সালের সৃজনশীল বই পাবে শিক্ষার্থীরা। লেখক তালিকা থেকে বাদ জাফর ইকবাল। থাকবে না বিতর্কিত ইতিহাস ও ধর্মীয় বাড়াবাড়ি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের 98% কাজ শেষ। পুরোপুরি চালু হতে লাগবে আরও 6 মাস, জানালেন পর্যটন সচিব। এবং ক্রিকেটের 2 ফরম্যাট থেকে অবসরের ঘোষণা অলরাউন্ডার সাকিব আল হাসানের। দেশে ফিরতে চান নিরাপত্তা, সরকারের এখতিয়ার বলছে বিসিবি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গুরুত্বপূর্ণ খাতগুলো সংস্কারের পর যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্র সফরে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো ইচ্ছাও নেই তার। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান ডক্টর ইউনূস। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থানরত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশ নেন নিউ ইয়র্ক টাইমসের ক্লাইমেট ফরওয়ার্ড সম্মেলনে। পরিবর্তিত জলবায়ুর বিরুদ্ধে বাংলাদেশের লড়াই শীর্ষক অনুষ্ঠানটিতে সাংবাদিক সৌমিনী সেনগুপ্তের নানা প্রশ্নের জবাব দেন তিনি। Environment will make sure that the way we have damaged it, continue to damage it, will not let us survive on this planet. একই সাথে প্রাধান্য পায় বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তী সরকারের সংস্কার ইস্যু। ডক্টর ইউনূস জানান, ছাত্র বিপ্লবের মধ্য দিয়ে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার। It's reform. We don't want to go back to what has happened to Bangladesh until August 5 this year. So the way they express it is that we push the reset button, it's done, build a new Bangladesh. So we are not inheriting things from our past. Okay. We build it completely new. So that's the task. Reform is the big agenda for us in every sector. জাতীয় নির্বাচন কবে হবে প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানান, প্রয়োজনীয় সংস্কারের পরই যথাসময়ে ভোট অনুষ্ঠিত হবে। So there are 6 commissions now working. They are asked to submit their report in 3 months, what needs to be done. So there will be a blueprint of actions of reform, and this will be shared with all the political parties. If they think these can be done, it will be done. If they say, no, this part you leave alone for the elected government, we'll leave it for the elected government. So that's the time limit we need. 6 months, did you say? I have no idea how much time. Okay. 3 months. We 3 months. We gave the time to 3 months to the commission. 3 months. And then report comes out. Then the question of negotiation and discussions so that we come to a consensus so that we can hold an election. ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে কিনা প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, সে অন্যায় করে থাকলে তাকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। Former Prime Minister Sheikh Hasina be extradited to face trial? Why shouldn't be? If she has committed crime, she should be expedited and brought to justice. You are just pleading the justice. She should be facing the justice too. নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা জবাবে না বলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Do I look like someone who will run? I'm not in the running business at all. There is no chance that you would run for office. No way, no way. That's not me. মনিউর রহমান, ATN বাংলা।
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে আশা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের। ডক্টর ইউনূস ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না বলেও জানান তিনি। অন্যদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হাসিনা সরকারের তৈরি পরনির্ভরশীল বাংলাদেশ আর থাকবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি অভিযোগ করেন, যারা শতমায়ের বুক খালি করেছে সেই আওয়ামী দোসররা ইউনূস সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। আবু সাইদের রক্ত বৃথা যাবে না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের ঠাঁই হবে না। তিনি জানান, আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোই নির্ধারণ করবে নির্বাচন কখন হবে। কখন নির্বাচন হবে রাজনৈতিক দল সিদ্ধান্ত গ্রহণ করবে ডক্টর ইউনূসের সাথে। আমাদের নেতা বলেছে, বাংলাদেশে এমন একটি নির্বাচনের মাধ্যমে আমি বাংলাদেশের বিএনপিকে ক্ষমতায় নিতে চাই, যেই নির্বাচন দিনে হবে, যেই নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না, যেই নির্বাচন কমিশন হাসিনার কথায় নির্বাচন করেছে, এমন নির্বাচন কমিশন যেন বাংলাদেশে আর কোনোদিন না আসে। অন্যদিকে রাজধানীর মাতোয়াইলে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সৈকত চন্দ্র দে ও পারভেজের পরিবারের হাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, এখন বাংলাদেশ আওয়ামী লীগের তৈরি পরনির্ভরশীল রাষ্ট্র নয়। এই দেশ এদেশের জনগণের, এই দেশ বাইরে থেকে কেউ এসে গঠন করে দিবে না, কোন প্রভু এসে এইখানে এটাকে গঠন করবে না। আমরাই আমাদের দেশকে গঠন করতে পারবো এবং আমাদের সেই স্বতঃস্ফূর্ত শক্তি, আমাদের সেই সম্ভাবনা, সেই মেধা যেখানে রয়েছে। শেখ হাসিনা যেমন পরমুখাপেক্ষী করতে চেয়েছেন, সেই পরমুখাপেক্ষী চায় না। আমরা শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আত্মনির্ভরশীল জাতি, অপরাধমুক্ত দেশ গড়ে প্রকৃত গণতন্ত্রের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য বলে জানান বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে ব্যর্থ হলে নির্বাচনী রোডম্যাপও ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার দাবি, আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন। সংস্কারের ক্ষেত্রে অগ্রাধিকার খাতের তালিকা করে তা বাস্তবায়নের পরামর্শ দেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আইনজীবী সমাবেশে জামায়াতের আমির এসব কথা বলেন। মিজান শাহজাহানের রিপোর্ট। আইনজীবী সমাবেশে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে ছাত্র জনতার বিপ্লব বিফলে যাবে। সরকারকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়ে সংস্কার ও নির্বাচনের বিষয়ে আলাদা দুটি রোডম্যাপ চান তিনি। রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। আমরা বলছি একটা রোডম্যাপে হবে না, দুটা রোডম্যাপ দিতে হবে। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের, কি কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইমলাইনটা কি হবে, সময়সীমা কি হবে, এটা হবে একটা রোডম্যাপ। এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নাই। নিরপরাধ কাউকে হয়রানির উদ্দেশ্যে মামলায় জড়িয়ে জুলুম না করার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। গণহত্যায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, অতীতে যারা হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন তাদের মুক্তি দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ দিতে হবে। যাদের বিরুদ্ধে অসংখ্য অজস্র মিথ্যা মামলা দায়ের করে হেরাস করা হয়েছে, এখন তো সরকারের উচিত তাদের ওই হেরাসকারীদের বিরুদ্ধে এখন মামলা দায়ের করা। এটা তো টেনিস কোর্ট নয় যে আপনি জাতিকে নিয়ে খেলবেন, এটা তো অ্যাপেক্স কোর্ট। এখানে তো আইন অনুযায়ী চলবে, কিন্তু আইনকেও দালালির চরম সীমায় নিয়ে যাওয়া হয়েছিল। এই জন্য আইন অঙ্গনে দাঁড়াই একজন বিচারপতি বলতে পারেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। আপনার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে আপনি ওই গাউনটা ছেড়ে চলে আসেন। আপনি বেঞ্চে বসেন কেন? আপনি বারে এসে বসেন। বারে থেকে আপনি রাজনীতি করলে আপনাকে কেউ নিষেধ করবে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি বেঞ্চে বসে থাকবেন আপনি কথা বলার কোনো অধিকার রাখেন না। জামায়াতের এই শীর্ষ নেতা আরো বলেন, ক্ষমতার পালাবদলের সাথে সাথে নাম বদলের সংস্কৃতি থেকে বের হয়ে আসা উচিত। জনগণের করের টাকায় নির্মিত রাষ্ট্রীয় স্থাপনার নামকরণে গণহারে পরিবারের সদস্যদের নাম ব্যবহারের সমালোচনাও করেন তিনি। আবার কোনো কিছু করবেন তাহলে বোকা স্বর্গে আছেন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।
জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সংবিধানের নতুন পর্যালোচনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার সারা হোসেন। তবে বর্তমানে আন্দোলনে হতাহতদের চিকিৎসা, পুনর্বাসন ও বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বেশি প্রয়োজন বলে জানান তিনি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বক্তারা বলেন, সংস্কারে সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করে ভিন্ন মতকে অন্তর্ভুক্ত করে সামনে এগোতে হবে। গুরুত্ব দিতে হবে আন্তর্জাতিক সনদগুলোকে। এছাড়া সাংবিধানিক ব্যবস্থা এমন হতে হবে যার মাধ্যমে দেশে স্বৈরশাসক আর কোনোদিন চেপে না বসতে পারে। আমরা সংবিধান সংশোধন কিভাবে আমরা করব সেই আলোচনাটা আমরা জিয়ে রাখি, এটা আমরা কন্টিনিউ করি। আজকের আলোচনাটা শুধু মুলতবি করছি, আমরা সমাপ্তি করছি না, চালিয়ে যাব। কিন্তু প্লিজ, আমরা জুলাই মাসে যখন একত্রিত হয়েছিলাম একটি জাতি হিসেবে, একটি দেশ হিসেবে, কোন লক্ষ্যে হয়েছিলাম এবং কি অবিচার অন্যায় আমরা দেখলাম, সেটার জন্য আমরা বিচার পাওয়ার জন্য এখন একত্রিত হই, সেই বিষয়ে আমরা অগ্রাধিকার দিই। এবং যারা আসলে এই আন্দোলনে শহীদ হয়েছেন এবং তাদের যে পরিবাররা আছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একসাথে থাকি, একজন আরেকজনের মতের প্রতি শ্রদ্ধা জানাই এবং সেভাবে আমরা এগিয়ে যাই। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ব্রিটেনের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি করেছেন দেশটির এমপি আফসানা বেগম। ন্যাশনাল ক্রাইম এজেন্সি ডিরেক্টর জেনারেল গ্রেম বিগারকে লেখা এক চিঠিতে তিনি জানতে চেয়েছেন, সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের বিষয়ে ব্রিটিশ অপরাধ সংস্থা কি ব্যবস্থা নিচ্ছে। আফসানা বেগম মনে করেন, বাংলাদেশের সাবেক মন্ত্রী এসব সম্পত্তি দুর্নীতি ও অর্থনৈতিক অপরাধের সঙ্গে জড়িত। চিঠিতে তিনি আরও বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীর দমন পীড়নে অনেক মানুষ নিহত হন। এরপর পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার গঠনের পর সাবেক মন্ত্রীদের ব্যাপক দুর্নীতির তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আল জাজিরা টেলিভিশন সম্প্রতি সাইফুজ্জামান চৌধুরী দুর্নীতি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক এই মন্ত্রীর প্রায় ৩০০টি বাড়ি রয়েছে, যার দাম প্রায় ৪.৫ কোটি টাকা। নতুন শিক্ষাবর্ষে ২০২২ সালে সৃজনশীল বই দেওয়া হবে শিক্ষার্থীদের। তবে বাদ দেওয়া হচ্ছে বিতর্কিত ইতিহাস ও ধর্মীয় বাড়াবাড়ি নিয়ে গল্পগুলো। এটিএন বাংলাকে এসব তথ্য জানিয়েছেন এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক AKM রিয়াজুল হাসান। তিনি জানান, বিতর্কের কারণে লেখকের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবালকে। আগামী বছর তৃতীয় শ্রেণী থেকে পরীক্ষা নেওয়া হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। দলের মধ্যে একই সিদ্ধান্ত গ্রহণের কারণ বিভিন্ন নতুন শিক্ষাক্রম আর সমালোচনা একসাথেই চলে। পাঠ্যপুস্তকে ঢোকানো হয় বিতর্কিত ইতিহাস, কমতে থাকে ধর্মীয় শিক্ষার বিষয়গুলো। সরকার পরিবর্তনে বাতিল করা হয় ওই শিক্ষাক্রম। নতুন শিক্ষাবর্ষে ২০১২ সালের ক্যারিকুলামের বই চূড়ান্ত করা হচ্ছে। তবে প্রশ্নবিদ্ধ কিছুই রাখা হবে না বলে জানান এনসিটিবির নতুন চেয়ারম্যান। ২০১২ যে শিক্ষাক্রম মাধ্যমিকে, যেটা পুনরায় আমরা ২০২৫-এর জন্য আমরা সেই অনুযায়ী পাঠ্যপুস্তক প্রস্তুত করছি, সেটার মধ্যেও কিছু জিনিস আছে সরকারের অতি বন্দনা, ইতিহাসের কিছু বাড়াবাড়ি, এখানে কিছু ধর্মীয় কোনো বা জেন্ডার ইস্যু, এই সমস্ত স্পর্শকাতর কোনো বিষয় যেগুলো বিতর্কিত, সেগুলো আমরা চেষ্টা করব আমাদের যারা টিম কাজ করছে যতদূর সম্ভব সংশোধন কিংবা বাতিল বা পরিমার্জন করার জন্য। নিউট্রালি ইতিহাসটা হবে নাকি আবার কোনো দল আবার কোনো ব্যক্তিকে আবার আমরা সামনে বেশি হাইলাইট করব কোনটা? আমরা আমাদের যে নির্দেশনা পেয়েছি তাতে ইতিহাসে বস্তুনিষ্ঠভাবে যার যা ভূমিকা সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করব। প্রতি বছরই নতুন বই দেবার পর ধরা পড়ে ভুল ও অসঙ্গতি। এমনকি খ্যাতিমান লেখক ডক্টর জাফর ইকবাল সম্পাদিত বইতেও কপি পেস্ট কিংবা চুরির অভিযোগ ওঠে। এনসিটিবির চেয়ারম্যান জানান, জাফর ইকবাল সহ বিতর্কিত লেখকদের বাদ দেয়া হচ্ছে। ২০১২ কারিকুলাম অনুযায়ী যে সমস্ত বইয়ের সাথে তিনি জড়িত ছিলেন, সে সমস্ত বই তো আগামী বছর যারা পরীক্ষা দিবে সেগুলোর সাথে জড়িত, সেগুলোর সাথে নতুন করে তাকে আর আনার কোনো সম্ভাবনা বা প্রয়োজনীয়তা আমরা দেখছি না। ২০২১ সালে তৃতীয় শ্রেণী পর্যন্ত সব ধরনের পরীক্ষা বাতিল করা হয়। তবে আগামী বছর থেকে
দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ধারাবাহিক মূল্যায়ন আর তৃতীয় শ্রেণী থেকে পরীক্ষা নেওয়া হবে। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে ধারাবাহিক মূল্যায়ন 100%। তৃতীয় শ্রেণী থেকেই যাতে তারা পরীক্ষা নিতে পারে স্কুলে, সেই জন্য পাঠ্যপুস্তকে প্রশ্ন সংযোজনের বা অনুশীলনী সংযোজন, প্রশ্ন না বলে আমরা অনুশীলনী বলবো, অনুশীলনীমূলক কিছু রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তিনি জানান, শিক্ষাক্রম নিয়ে অত বেশি পরীক্ষা নিরীক্ষা চালাবে না এনসিটিবি। সতর্ক থাকতে হবে আমাদেরকে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। পাঠ্যপুস্তক সংস্কার ও পরিমার্জন কমিটি থেকে ইসলামে এবং দেশ বিরোধী ব্যক্তিদের দ্রুত অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, মুসলিম সমাজের প্রতিনিধিত্বশীল শিক্ষাবিদকে পাঠ্য বই সংস্কার কমিটিতে অন্তর্ভুক্তি করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে তাদের দাবি না মানলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে সচেতন নাগরিক সমাজ। স্বৈরাচারের চেতনা, তারা শিক্ষার চেতনা তারা লালন করে। এই চেতনাধারীরা আমাদের 90% মানুষের, মুসলমানদের তাদের শিক্ষার সিলেবাস কি হবে অথবা তাদের শিক্ষার দর্শন কি হবে এটা তারা ঠিক করে দেবে। তৌহিদ জনতা এটা কোনো অবস্থায় মেনে নেবে না। আমাদের পক্ষ থেকে জাতীয়ভাবে একটি কমিটি করে সরকারের সকল বিষয়ে আমরা যেন সঠিকভাবে পরামর্শ দিতে পারি। আপনার ফ্যাসিস্টের প্রেতাত্মাদেরকে আমাদের মধ্যে চাপিয়ে দিতে চাই। এই জন্য আমরা বলতে চাই, আপনারা চিহ্নিত ইসলাম বিদ্বেষীদেরকে অপসারণ করুন। যৌক্তিক যারা মানুষ, যৌক্তিক আলেম, তাদেরকে এর মধ্যে অন্তর্ভুক্ত করুন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের 98% কাজ শেষ। পুরোপুরি চালু হতে আরও 6 মাস লাগবে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবসের অনুষ্ঠানে বিমান চলাচল ও পর্যটন সচিব আরও জানান, দেশে 5টি ট্যুরিজম হাব তৈরি করা হবে। সেন্ট মার্টিন দ্বীপে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন সিদ্ধান্ত ঝুলে আছে বলে জানান ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেব, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি জানি সেটা। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে ষড়যন্ত্রের কথা বহুবার বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর ওই দ্বীপ নিয়ে চলছে নানা আলোচনা। পর্যটকদের সেখানে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন খবর ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। এর সত্যতা স্বীকার করে ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী জানালেন, যে কারণে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দুইটা বিষয় আমাদেরকে দায়িত্ব দেওয়া হলো, যে প্লাস্টিক ফ্রি সেন্ট মার্টিন করা আর হচ্ছে রেজিস্ট্রেশন চালু করা, যে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যুরিস্ট সেখানে যাবে একদিন, তো সেই পরিমাণ যখন হবে তখন স্টপ হয়ে যাবে রেজিস্ট্রেশন, এরপরে যারা হবে পরের দিনে। তো এই প্রক্রিয়াগুলো নিয়ে কাজ হচ্ছিল, কিন্তু চূড়ান্ত হয় নাই। যেহেতু সর্বশেষ মিটিংয়ে এখানে একটি মিটিং হয়েছিল, তখনকার যিনি আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ছিলেন তার সভাপতিত্বে, এবং তখন সিদ্ধান্ত ছিল যে এটি কক্সবাজার ডেভেলপমেন্ট অথরিটি এই কাজটা করবে। চলমান পরিস্থিতিতে দেশ বিদেশের পর্যটকের সংখ্যা কমেছে জানিয়ে এই খাতের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা জানান পর্যটন সচিব। ধীর গতিতে হলেও বাংলাদেশের পর্যটন শিল্পের অগ্রগতি হচ্ছে। পর্যটন শিল্পের সার্বিক উন্নয়নের নীতিমালা হালনাগাদ সহ আমাদের ট্যুরিজম মাস্টার প্ল্যান চূড়ান্তকরণের প্রক্রিয়া আছে। অনুষ্ঠানে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের কাজের অগ্রগতি জানায়। এটি এবছর চালুর কথা থাকলেও সেটি হচ্ছে না বলে জানায় কর্তৃপক্ষ। 26টা অর্গানাইজেশন কাজ করে এয়ারপোর্টে, তো এটাকে চালু করতে গেলে আমার এই 26টা অর্গানাইজেশনেরও কিন্তু কিছু ইকুইপমেন্ট, যেমন আমাদের প্রধান স্টেক হোল্ডার আছে আমাদের এনবিআর এর কিছু ইকুইপমেন্ট ওখানে ইনস্টল করতে হবে। ডিজিএফআই সমস্ত ওদের প্রত্যেকটা ইকুইপমেন্ট লাগবে। আমরা আশা করছি যে 2025-এর মাঝামাঝি আমরা এটা তো চালু করতে পারবো। 3য় টার্মিনাল নির্মাণে খরচ হচ্ছে প্রায় 21,500 কোটি টাকা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। টেস্ট ও টি20 থেকে বিদায় নিচ্ছেন আলোচিত অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের 18 বছরের লড়াকু এই সৈনিককে আর দেখা যাবে না ক্রিকেটের 2 ফরম্যাটে। ভারতের বিপক্ষে কানপুর টেস্টে মাঠে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন তিনি। তবে ক্রিকেট দুনিয়ায় দীর্ঘ রাজত্ব করলেও রাজনীতির ক্যারিয়ারটা দাপুটে হল না 37 বছর বয়সী এই তারকা ক্রিকেটারের।
একের পর এক অঘটনে তার পিছু ছাড়ছে না সমালোচনাও। আরো জানাচ্ছেন এসএম আশরাফ। একদিন তো থামতেই হতো, তবে সেই থামাটা হয়তো একটু এগিয়ে এলো। রাজনীতির মঞ্চে নামার 6 মাস না পেরোতেই সাকিব আল হাসানকে সংসদ সদস্যপদ হারাতে হয়। এরপর বিদেশে বসেই শুনলেন তার বিরুদ্ধে মামলা হয়েছে। শেয়ার কারসাজিতে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। চারদিকে আলোচনা সমালোচনা। তাই সাংবাদিকরা জানতে চাইলেন কষ্ট কিংবা অভিমান থেকেই এই সিদ্ধান্ত কিনা। অবশ্যই কষ্ট কিংবা অভিমান থেকে নেয়া না, আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। এট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি20-তে দেখছি না। আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয়। সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি 2টা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। বর্ণময় এক চরিত্রের অবসান হতে চলেছে। মাঠে এবং মাঠের বাইরের বিষয় নিয়ে এত আলোচনায় আর কোনো ক্রিকেটার কোনোদিন ছিলেন না এদেশে। তার দায়িত্ববোধ, পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। অথচ বিশ্ব ক্রিকেটে 149 উইকেট নিয়ে টি20-তে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। আই এম হ্যাপি, ইটস জাস্ট আই ডোন্ট হ্যাভ এনি রিগ্রেটস। আমার কোনো ওরকম লাইফে রিগ্রেটস কখনো ছিল না, এখনো নাই। আমি যতদিন এনজয় করেছি আমি ক্রিকেট খেলেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এটা রাইট টাইম বাংলাদেশ ক্রিকেটের জন্য, আমার জন্য, এবং সে কারণে আসলে এই ডিসিশনগুলো নেয়া। দেশের সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় স্থানে দেশের এই অলরাউন্ডার। টেস্টে 4600 রানের সাথে 242 উইকেট জিতিয়েছেন বহু ম্যাচ। অথচ তাকেই কিনা এখন ভাবতে হয় দেশে ফিরতে গেলে নিরাপত্তা নিয়ে। মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। এট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। কবি জীবনানন্দ দাশ লিখেছেন, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রও একদিন মরে যেতে হয়। কবিতার এই লাইনের মতোই বাস্তব উদাহরণ যেন গত 18 বছর সব ফরম্যাটে দেশের হয়ে মাঠে লড়া সাকিব আল হাসান। এসএম আশরাফ, এটিএন বাংলা। এদিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সাকিবের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের নয়, এটি সরকারের এখতিয়ার। মিরপুরে ক্রিকেট বোর্ডের সভা শেষে তিনি একথা জানান। নিরাপত্তা পেলে দেশে ফিরে শেষ টেস্টটা খেলতে চান সাকিব আল হাসানের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিসিবির অবস্থান তুলে ধরেন বোর্ড সভাপতি। এ সময় তিনি জানান, আগামী 14 অক্টোবর হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এ ড্রাফট। মৌসুমের প্রথম ম্যাচ শুরু হবে 27 ডিসেম্বর। আমরা BPL নেক্সট এডিশন নিয়ে আলাপ করেছি। আমাদের টিম তো 95% কনফার্ম, যেন বোর্ডের কাছ থেকে কিছু ডিসকাশন ছিল। টিম আসছে, চেঞ্জ হয়েছে 3টা আর কি। সো সেক্ষেত্রে কিছু নিয়ম কানুনের ব্যাপার ছিল, ওগুলো নিয়ে আলোচনা করেছি। এখনো কমপ্লিট সবকিছু হয়নি, বাট প্রবাবলি আজকে 1-2 দিনের মধ্যে করে ফেলবো। বাট একটা ডিসিশন হয়েছে, আমরা ড্রাফট করতে যাচ্ছি 14 তারিখে, 14th of October। ম্যাচ স্টার্ট হবে, যেটা আমরা আগেই বলেছিলাম, 27th of December। মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরের লঘু চাপের প্রভাবে আজও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে কর্মজীবী, স্কুল কলেজের শিক্ষার্থী সহ শ্রমজীবী মানুষেরা। আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদিন থেমে থেমে বৃষ্টি হলেও রাতে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। নারায়ণগঞ্জে সকাল থেকে ভারী বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে পুরো শহর। বঙ্গবন্ধু সড়কের কোথাও কোথাও 1.5 থেকে 2 ফুট পানি জমে। জলাবদ্ধতায় রাস্তায় চলাচলকারীরা পড়েন চরম দুর্ভোগে। যানবাহনের ভোগান্তির পাশাপাশি সৃষ্টি হয় তীব্র যানজট। পানিতে তলিয়ে যায় ডিএনটি বাঁধের ভেতর সহ অন্যান্য নিচু এলাকা। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক বিপণী বিতান। বৃষ্টি অব্যাহত রয়েছে পটুয়াখালীতে। গত 3 দিনের বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে অনেক এলাকার আমন ক্ষেত। এতে চরম ক্ষতির আশঙ্কায় কৃষকরা।
বঙ্গোপসাগর উত্তাল থাকায় তীরে ফিরে এসেছে মাছ ধরার অধিকাংশ ট্রলার। উপকূলীয় এলাকা দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কায় পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। খুলনায় ভারী বৃষ্টিতে খুলনা নগরীর সড়কগুলোতেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নগরীর রয়্যাল মোড়, আহসান আহমেদ রোড, খানজাহান আলী রোড সহ অনেক সড়ক পানির নিচে তলিয়ে যায়। এতে পথচারী ও যানবাহন চলাচল বিঘ্নিত হয়। দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। নগরীর ড্রেনগুলো ঠিকমতো পরিষ্কার না করায় রাস্তায় পানি নামতে দেরি হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর। তামান্না জেনিফার, এটিএন বাংলা। কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে নিহত শহীদ লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের বাবা মা সেনা সদরের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় শহীদ লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের নির্জনের বাবা মা সন্তান হারানোর বেদনায় আবেগে আপ্লুত হয়ে পড়েন। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সেনাবাহিনীর প্রধান শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং হত্যাকাণ্ডে জড়িতদের আইন অনুযায়ী বিচার নিশ্চিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এই ঘটনার সাথে সম্পৃক্ত 7 জনকে ইতিমধ্যে গ্রেফতার করে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করছে সেনাবাহিনী। এই ঘটনায় চকরিয়া থানায় মামলা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নাইমুর রহমান হত্যা মামলায় জামিন পেলেন নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ সাইফুজ্জামান তার জামিন মঞ্জুর করেন। গত সোমবার গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গুলশান ডিগ্রি কলেজের ছাত্র নাইমুর রহমান হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে গত 2 দিন আগে রিঙ্কুকে কারাগারে পাঠানো হয়। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন রাফাত মজুমদার রিঙ্কু। তিনি গত কয়েক বছর যাবৎ রাজনীতির সাথে সম্পৃক্ত নয় বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। বর্তমান যে সার্বিক অবস্থা সেটাকে বিবেচনায় নিয়েই তিনি 4টার সময় আজকে আদেশের জন্য রেখেছিলেন। 4:30টার সময় উঠেছেন, 4:30টার সময় তিনি জামিনের আদেশ দিয়েছেন। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শিগগিরই বাণিজ্যিক ব্যাংকগুলোতে নগদ অর্থের সংকট কেটে যাবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু গভর্নরের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান। তিনি বলেন, কোনো ব্যাংককেই দুর্বল করা যাবে না। ব্যাংকগুলোর আর্থিক খাতের ব্যবস্থাপনা ঠিক করতে কেন্দ্রীয় ব্যাংককে উদ্যোগ নিতে হবে বলে জানান আব্দুল আউয়াল মিন্টু। আর্থিক খাতের উন্নয়নে তারল্য সংকট সমাধানে আলোচনা অব্যাহত আছে বলেও জানান তিনি। কিছু কিছু ব্যাংকের এই মুহূর্তে ক্যাশ ফ্লো সমস্যা আছে, সেই সমস্যাটা সমাধান করবে এবং করার পদ্ধতি উনি বের করছেন এবং উনি এ ব্যাপারে ওয়াকেবল আছেন এবং অত্যন্ত তাড়াতাড়ি এটা করবে। যেই কারণে এই ব্যাংকগুলোর অবস্থা এমন পর্যায়ে গেছে, সেটার জন্য আমরা অতি তড়িঘড়িতে ব্যবস্থা নিয়ে ব্যাংকগুলার ব্যবস্থাপনা ঠিক করি। ব্যাংকগুলার যে এখন যে সমস্যা আছে টাকা পয়সা নিয়ে, এগুলির জন্য আমরা সমাধান করি। কেন্দ্রীয় ব্যাংকের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করবেন এবং সহযোগিতা করবেন। দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে ভারতে গেল 18 মেট্রিক টন ইলিশ। মাছের মান পরীক্ষার পর ভারতে পাঠানোর অনুমতি দেওয়া হয়। বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ জানায়, এ পর্যন্ত 6টি প্রতিষ্ঠান 18 মেট্রিক টন ইলিশ ছাড়াতে তাদের কাগজপত্র বেনাপোল কাস্টমস হাউসে জমা দিয়েছে। রপ্তানিকৃত প্রতি কেজি মাছের মূল্য ধরা হয়েছে $10, যা বাংলাদেশি টাকায় 1185 টাকা। গত 24 সেপ্টেম্বর 49 জন রপ্তানিকারকে 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানিতে ছাড়পত্র দেয় বাণিজ্য মন্ত্রণালয়। রাজধানীর পাশের কাউন্দিয়া ব্রিজের উচ্চতা জটিলতায় কাজ বন্ধ রাখতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে চিঠি দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। ব্রিজটি 7.62 নেভিগেশন ক্লিয়ারেন্স উচ্চতা বিবেচনায় নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিয়ে নির্মাণ কাজ শুরু করে এলজিইডি।
কিন্তু মন্ত্রণালয় তুরাগ নদীতে ব্রিজের উচ্চতা বৃদ্ধি করে 7.62 এর স্থলে 12.2 মিটার করার নির্দেশনা দিলে কাউন্দিয়া ব্রিজের কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয়দের দাবি, ব্রিজের উচ্চতা 12.2 মিটার করে নির্মাণ করা সম্পূর্ণ অযৌক্তিক। পার্টেক্স খেলার খবর। সমতায় সিরিজ শেষ করতে কানপুরে আগামীকাল দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। চেন্নাইয়ে প্রথম টেস্টে 280 রানের বড় ব্যবধানে হেরে ইতিমধ্যেই ব্যাকফুটে আছে টাইগাররা। পাকিস্তানের পারফরমেন্সের ধারাবাহিকতা ভারতে ধরে রাখতে পারেনি হাতুড়ি সিংহে শিষ্যরা। দুঃসংবাদ হিসেবে ঘুরপাক খাচ্ছে চোটের কারণে সাকিব আল হাসানের খেলা না খেলার ব্যাপার। এছাড়া খেলা মাঠে না গড়াতে অখিল হিন্দু মহাসভার চেয়ে বড় হুমকি হয়েছে বৃষ্টি। কানপুরে বাংলাদেশ সময় সকাল 10টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপ ব্যর্থতার ইতিহাস থেকে বেরিয়ে দেশের নারী ক্রিকেটকে এগিয়ে নিতে নতুন স্বপ্ন এবার নিগার সুলতানাদের চোখে মুখে। পরাগার মানের রিপোর্ট। 1914 সাল থেকে টি-20 বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দল। তবে সাফল্য বলতে তেমন কিছু নেই। কিন্তু এবার নতুন প্রত্যাশা আর নতুন স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল নিগার সুলতানা জ্যোতিরা। টি-20তে এখন পর্যন্ত 17টি ম্যাচে জয় মাত্র 2টিতে। তবে ব্যর্থতার সব আক্ষেপ ভুলে এবার সেমিফাইনাল খেলে নতুন ইতিহাস লিখতে চান নারী ক্রিকেটাররা। সবাই এখন লুক আপ করতেছে, আমাদের সম্পর্কে মানুষ জানতে চাচ্ছে। সো তাদের সবার উদ্দেশ্যে একটা কথা যে আমরা যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা সবাই সুস্থ থাকি এবং দেশের জন্য যেন বেটার কিছু বয়ে নিয়ে আসতে পারি। এবং আমাদের যে উইমেন্স ক্রিকেট এবং উইমেন ক্রিকেটাররা যারা স্বপ্ন দেখছে বাংলাদেশে একটা সময় রিপ্রেজেন্ট করার জন্য, তাদের জন্য যেন আমরা একটা ভালো কিছু নিয়ে আসতে পারি। সবশেষ এনসিএল ও শ্রীলঙ্কা সফরে ভালো করেছে বাংলাদেশের ব্যাটাররা। দলের স্পিনিং অলরাউন্ডার রাবিয়া মনে করেন বিশ্বের সেরা ব্যাটারদের রিড করার ক্ষমতা আছে তাদের। তাই ভালো খেলা দিয়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করতে চান তারা। আমরা বরাবরই শুরু থেকে ভালো করতেছি এবং আমাদের মধ্যে বিশ্বাস আছে যে আমরা ওয়ার্ল্ডের যত ব্যাটসম্যান আছে ওদেরকে আমরা রিড করার অ্যাবিলিটি আমাদের আছে। সো আমরা সবাই এটা বিশ্বাস করতেছি। সার্জাতে একটু স্পিন ট্রাফি আছে, সো আমাদের মেবি আগামী 3 অক্টোবর টি-20 বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলার আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পরাগামান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সংস্কারের পরে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচন, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে, নিউ ইয়র্ক টাইমসের সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা। দলগুলোর সাথে আলোচনা করে সরকার ভোটের তারিখ দেবে আশা বিএনপির। রাষ্ট্র সংস্কার ব্যর্থ হলে নির্বাচনী রোড ম্যাপও ব্যর্থ হবে, দাবি জামায়াতে। নতুন শিক্ষাবর্ষে 2022 সালের সৃজনশীল বই পাবে শিক্ষার্থীরা। লেখক তালিকা থেকে বাদ জাফর ইকবাল। থাকবে না বিতর্কিত ইতিহাস ও ধর্মীয় বাড়াবাড়ি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের 98% কাজ শেষ। পুরোপুরি চালু হতে লাগবে আরো 6 মাস, জানালেন পর্যটন সচিব। এবং ক্রিকেটের 2 ফরম্যাট থেকে অবসরের ঘোষণা অলরাউন্ডার সাকিব আল হাসানের। দেশে ফিরতে চান নিরাপত্তা, সরকারের এখতিয়ার বলছে বিসিবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।